5 মিনিট একজন থেকে ভাই নাইম ভাই তা খারাপ দিক কোন প্লিজ 5 মিনিট প্লিজ 5 মিনিট এত সেন লাগে ভাই আমরা কিন্তু কারো সম্পর্কে একদম ব্লাইন্ড তো প্রশংসা করি আমরা কিন্তু সমালোচনা করি লাইভে কিন্তু ছিল আসসালামু আলাইকুম কাইফা আলুকা এত প্রেসারে বুঝছো মুখের হাসি উড়ে গেছে যেই মানুষটা আগে হাসি ছাড়া মানে ক্লাস হইতো না সমস্যা নাই বেসিক টাকা পকেট দুই গেছে তখন বলবে অটোমেটিক হাসি টাকার প্রতি কোনো অ্যাকশনই কাজ করে না ভাই যাইলে তো আমরা সমস্যা টাকার প্রতি তো দিন এখন এসে এত প্রেসার মানে আমার ব্যাক ক্লাস কা কপি না রিটেন ফ্যানটা অফ করে দিস একেবারে অল্প একটু কর আমার ফোন দেখো এটা কি অবস্থা ভালো আছেন সবাই কয়জন আসছে আল্লাহ রে নো সিম কার্ড লেখা কেন হোয়াট ইজ দিস ইন্নালিল্লাহ ভালো করে ফোন চালাইতে পারি না আমি নাকি গ্রুপ হ্যাক করে বল লোক খুঁজে পাইল না পাবলিক যে কি ফ্যানটা অফ করে দিছে খুঁজে পাইল আমাদের ক্লাসে একটা ছেলে ছিল এসএসসি পরীক্ষার সময় এটা হলো একটা ছেলে ছিল সময় হলো কি ও হলো মানে ওরে ও পড়াশোনা ভালো পারে না ওরে ওই এরকমের গেঞ্জির ভিতর দিয়ে মানে শার্টের ভিতর দিয়ে এরকম ওকে পিস্তল দেখায় বলতেছে যে ওরে দেখাবি না দেখালে খবর আছে আমরা আবার পরে উঠতেছি সিঁড়ি দিয়ে আমাকে লোক আর খুঁজে পাইলেন না ওর কাছে দেখতেছেন কজন আসছে 116 আসলে মানে পড়াশোনাই করে না শুধু শো অফ এই ভর্তি হয়েছি এই পড়ে ফেলাবো এইটা ওইটা ভাই ওইটা কোথায় পরীক্ষা নিলে দেখবে সব 16, 17, 50 50 খালি ঢালা হবে 16, 17 বেসিক বি প্রাইস কত 360 টাকা ওকে শীটটা কই একটা শীট আছে উপরে ওইটা হ্যাঁ মার্কার দাও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক ভাই আমি আইতেছি 20 মিনিট পর আর একটা হলো আন্তর্জাতিক নিরাপত্তা হ্যাঁ আন্তর্জাতিক নিরাপত্তা ও এইটা হলো দ্বিতীয় অধ্যায় আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দ্বিতীয় অধ্যায় এখানে 4 নম্বর থাকার কথা সাধারণত আন্তর্জাতিক নিরাপত্তা থেকে 2 থাকবে আর আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক থেকে 2 থাকবে ইন্টারন্যাশনাল সিকিউরিটি এই আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে আসলে বেসিক্যালি কি বিষয় থাকবে আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে আমরা যদি বিগত কোশ্চেনগুলো দেখি বিগত প্রায় 12-13টা কোশ্চেন আসছে এখান থেকে 12-13টা কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারবো আসলে কি ধরনের কোশ্চেন আসে ঠিক আছে যেমন দেখেন এখান থেকে
41তম পিলিতে এখান থেকে কোশ্চেন আসছে সামরিক ভাষায় অর্থাৎ বিগত, একটু লিখে নেন। 1 নম্বর, সামরিক ভাষায় WMD হলো, অর্থাৎ WMD কি, এটা হলো বিগত প্রশ্ন 41তমতে কোশ্চেন আসছে ক নম্বর। এটা WMD মানে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। গত বছর আমাদের যে অস্ত্র সংক্রান্ত ছোট্ট একটা বক্স ছিল বেসিক ভিউতে, সেখানে শব্দটা ছিল, এই বাক্যটা ছিল উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, অর্থাৎ গণবিধ্বংসী অস্ত্র। এটাকে বলা হয় গণবিধ্বংসী অস্ত্র। গণবিধ্বংসী অস্ত্র এই শব্দটার আসলে উৎপত্তি হয়েছে 2001 সালের পর। 2001 সালের পর ইউএসএ সন্দেহ করে ইরাকের কাছে WMD আছে। 2001 সালের পর ইউএসএ সন্দেহ করেছিল যে ইরাকের কাছে WMD আছে। এই জন্য কিন্তু জাতিসংঘ ইরাকে অস্ত্র পরিদর্শক পাঠায় ঠিক ওই সময়ই। আর সেই অস্ত্র পরিদর্শক যে পাঠায় বা অস্ত্র পরিদর্শক যিনি ছিলেন তার নাম ছিল হ্যান্স ব্লিক্স। তিনি অস্ত্রর প্রধান ছিলেন আর কি। এই অস্ত্র অনুসন্ধান কমিটির প্রধান ছিলেন হ্যান্স ব্লিক্স। উনি ছিল সুইডিশ সাবেক, হ্যান্স ব্লিক্স খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ছিল, উনি এক্স পররাষ্ট্রমন্ত্রী। এই হ্যান্স ব্লিক্স, তার একটা বই আছে, খুবই বিখ্যাত একটা বই, এবং বইটা পরীক্ষা আসছিল। সেটার নাম ছিল ডিসআর্মিং, দেখা যায় ডিসআর্মিং ইরাক। এটা তার একটা গ্রন্থ হ্যান্স ব্লিক্সের। অর্থাৎ সামরিক ভাষায় WMD হলো উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, গণবিধ্বংসী অস্ত্র। 2001 সালের পর যুক্তরাষ্ট্র সন্দেহ করে যে ইরাকের কাছে WMD আছে। আর সেই WMDটা হলো যে ইরাকে অস্ত্র পরিদর্শক, এই জন্য জাতিসংঘ অস্ত্র পরিদর্শক পাঠায়, যার প্রধান ছিলেন হ্যান্স ব্লিক্স ছিল সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী, এবং তার একটা বিখ্যাত বই ডিসআর্মিং ইরাক। এই WMD খুবই নামকরা। আপনি একটা কমেন্ট করছেন যে উনি কোশ্চেন ভিউটা অনেকবার পড়ছেন কিন্তু 20 পাইছেন। ব্যাপারটা হলো আপনি খেয়াল করে পড়েন নাই। আমি কোশ্চেন ভিউ আপনাদের যে নাম্বার খুব হতাশাব্যঞ্জক, আবার পরীক্ষা অনেকে দেন না, পরীক্ষার সংখ্যাও কম, তারপরে চাইবো যে আপনাদের আরেকটা পরীক্ষা নেওয়ার জন্য। কোশ্চেন ভিউ অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য এটা আসলে আরেকবার পরীক্ষা নেওয়া উচিত। দেখেন 41তমতে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো রাশিয়ার সামরিক ঘাঁটির সহযোগিতা পাচ্ছে কোন দেশ? সহযোগিতা পাচ্ছে সেটা হলো ভিয়েতনাম। 41তমতে এই প্রশ্নটা আসছে, রাশিয়ার সামরিক ঘাঁটির সহযোগিতা পাচ্ছে ভিয়েতনাম। রাশিয়ার
সামরিক ঘাঁটির সহযোগিতা পাচ্ছে ভিয়েতনাম। প্রশ্নটার আসলে ভাষাটা কি হলো আমি একটু দেখি। রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান, রাইট, মানে সুবিধা বিদ্যমান বা সহযোগিতা পাচ্ছে, একই ঘাঁটির সুবিধা বিদ্যমান। মানে আমি বেসিকটা লিখছি, আসলে প্রশ্নটা ছিল এই রকমের, কোন দেশে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? এটা হলো ইরাকে। রাশিয়ার সামরিক ঘাঁটি আসলে এশিয়া এবং ইউরোপের মধ্যে অনেকগুলো দেশে আছে, অনেকগুলো, এবং বিশেষ করে পূর্ব ইউরোপের দেশে আছে। ওর পশ্চিম ইউরোপে কোনো খাওয়া নাই। রাশিয়ার খাওয়া হলো পূর্ব ইউরোপে আর এশিয়ার কয়েকটা দেশ এবং সাবেক সোভিয়েতভুক্ত ভূখণ্ডেতেই আছে। ওর যে কয়টা ঘাঁটি আছে সবগুলো ঘাঁটি হলো সাবেক সাবেক মানে সাবেক সোভিয়েতভুক্ত দেশ। আর এক মধ্যপ্রাচ্যের একটা দেশ হলো সিরিয়া, এখানে সরাসরি ঘাঁটি আছে। আর ঘাঁটির সুবিধা পাচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম সুবিধা পায়। আর ঘাঁটি আছে তার অনেকগুলো দেশে, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, ইউক্রেন, জর্জিয়া, ইউক্রেন, জর্জিয়া, ইউক্রেন, কিরগিজস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান। জর্জিয়ায় যে দুইটা আছে সেই দুইটা এবং ইউক্রেন, এই দুইটা হলো তার এখন শত্রু হয়ে গেছে। এটা সাবেক সোভিয়েতভুক্ত দেশ ছিল কিন্তু এখন তারা হলো শত্রু। ইউক্রেনে যেটা আছে সেটা হলো সেভাস্তোপোল, সেভাস্তোপোল। এটা এখন ক্রিমিয়ার মধ্যে পড়ছে, এখন পুরো ভূখণ্ডটাই এখন রাশিয়ার দখলে, সেভাস্তোপোল। জর্জিয়ায় সামরিক ঘাঁটি আছে দুইটা, একটা হলো দক্ষিণ ওশেটিয়া আর একটা হলো আবখাজিয়া। এবং এই দুইটা ভূখণ্ড তারা স্বাধীনতার ঘোষণা করেছিল 2008 সালে, এবং এখানে এই দুটো দেশকে স্বাধীনতার স্বীকৃতিও দিয়েছিল রাশিয়ার খুব বন্ধু রাষ্ট্র ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা স্বীকৃতি দিয়েছিল। এবং 2008 সালে জর্জিয়া বলছিল যে সে ন্যাটোতে যাবে। এই জর্জিয়া চেয়েছিল 2008 সালে ন্যাটোতে যেতে চায়। তো ন্যাটোতে যেতে গেলে, ন্যাটো আমরা কোল্ড ওয়ারে পড়ছি, ন্যাটো ইজ দ্য কি, মানে অপোজিট অফ কি, ওয়ারশো প্যাক্ট, বা রাশিয়ার বিপরীত একটা সংগঠন হলো ন্যাটো। সেখানে যেতে চেয়েছিল। তখনই 8 সালে জর্জিয়ার সাথে যুদ্ধ হয়। এই 8 সালেই, এই 2008-এ জর্জিয়া এবং রাশিয়া যুদ্ধ হয়। এই 8 সালের যুদ্ধের পরেই এই দুটি ভূখণ্ড স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতার ঘোষণা করে রাশিয়ার কারসাজিতে। সে ঘোষণা ছিল 2008 সালে। এই দুটি ভূখণ্ড 2008 সালে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতার ঘোষণা করে এবং স্বীকৃতি দেয়, প্রথম স্বীকৃতি দেয় রাশিয়ার খুব বন্ধু হুগো চ্যাভেজের একটা মানে দেশ, সেটা হলো ভেনিজুয়েলা। প্রথম স্বীকৃতি দেয় ভেনিজুয়েলা। এখন দেখেন ওর যে ঘাঁটি আছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘাঁটি হলো মধ্যপ্রাচ্যে একমাত্র ঘাঁটি হলো সিরিয়ায়, মধ্যপ্রাচ্যে সিরিয়ায় ঘাঁটি। দেখতে পলাশ ছিল আবার। মধ্যপ্রাচ্যে একমাত্র ঘাঁটি হলো সিরিয়ায়। দেখেন সামরিক ঘাঁটি থেকে 2-3টা প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন আসছে 41তমতে, একটা এইটা সামরিক ঘাঁটি, আর 40তমতে আসছিল আর একটা। তাহলে সামরিক ঘাঁটি থেকে 40তমতে আসছিল গুয়ান্তানামো বে, 38তমতে আসছিল খুব সম্ভবত 38তমতে আসছিল না 40তমতে আসছিল যে চীনের যেই জিবুতিতে
জিবুতিতে যে চীনের সামরিক ঘাঁটি সেটা আসছিল পরীক্ষায়। জিবুতিতে সামরিক ঘাঁটি এটাও 40তমতে আসছিল। তার মানে সামরিক ঘাঁটি একটা বিষয় দেখি, ভারতের সামরিক ঘাঁটি, ভারতের সামরিক ঘাঁটি, ভারতের সামরিক ঘাঁটি আছে খুব সম্ভবত 60টি দেশে, 60টি বা 9টি, একটু দেখে নেই, অর্থাৎ কাউন্ট করে নেই। ভারতের সামরিক ঘাঁটি আছে আমাদের দক্ষিণ এশিয়া, দেখি সামরিক ঘাঁটি দক্ষিণ এশিয়ায় 2টা, একটা ভুটান আর একটা শ্রীলঙ্কা, ভুটান ও শ্রীলঙ্কায়। তাহলে দক্ষিণ এশিয়া পেলাম ভুটান ও শ্রীলঙ্কা। আর ভুটান শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া একটা আছে ও দক্ষিণ এশিয়ার একটা আছে, বা মধ্যপ্রাচ্য বলতে পারেন, মধ্যপ্রাচ্য লিখি ইরান। এবং এটাই ভারতের প্রথম সামরিক ঘাঁটি, ভারতের প্রথম সামরিক ঘাঁটি কিন্তু ইরানে। দক্ষিণ এশিয়া ভুটান শ্রীলঙ্কায়, মধ্যপ্রাচ্য ইরান। দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা দেশে আছে, সেটা হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরে সামরিক ঘাঁটি আছে। মধ্যপ্রাচ্যে আছে মধ্য এশিয়া, মধ্য এশিয়া বললে হলো তাজিকিস্তান। আফ্রিকায় যদি বলেন, আফ্রিকা আছে মরিশাস, সিসেলিস ও মাদাগাস্কারে। মরিশাস, সিসেলিস ও মাদাগাস্কার, মরিশাস, সিসেলিস ও মাদাগাস্কার। মধ্যপ্রাচ্যে ইরান ও ওমান, মধ্যপ্রাচ্য ইরান ও ওমান। আমার মনে হয় 9টাই হয়েছে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9, রাইট। এই 9টা দেশে সামরিক ঘাঁটি আছে, 9টি দেশে ভারতের। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে চীনে কিন্তু সামরিক ঘাঁটি নাই বললেই চলে, মানে চীনের সামরিক ঘাঁটি খুব কম। চীনের সামরিক ঘাঁটি এর প্রথম সামরিক ঘাঁটি হলো জিবুতিতে, জিবুতিতে 2018 সালে, জিবুতিতে তার প্রথম ঘাঁটি 2018। সুদান, কিরিবাতি, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, সুদান, কিরিবাতি, ইউএই, ভানুয়াতু ও তানজানিয়ায় সামরিক ঘাঁটি স্থাপিত হচ্ছে। চীনা সামরিক ঘাঁটি স্থাপিত হতে যাচ্ছে, স্থাপিত হতে যাচ্ছে। তারা কিন্তু কনফার্ম যে এখানে তারা সামরিক ঘাঁটি শীঘ্রই করবে। মাদাগাস্কারের বর্তমান নাম মালাগাসি, রাইট, মালাগাসি। একজন কমেন্ট করছেন, পাঁচটি কি? আশিসনাথ, কোনটা রিপ্লাই দেব? মাহমুদা নাজমিন প্রশ্নই তো করেন নাই।
না, কিউবা সামরিক ঘাঁটি আগে ছিল, এখন নাই। কিরগিজস্তান, মরিশাস, সিসেলিস, মাদাগাস্কার, মালদ্বীপ ভারতের সামরিক ঘাঁটি বিদ্যমান। মালদ্বীপে সামরিক ঘাঁটি কবে হয়েছে? সামরিক ঘাঁটি অন্য দেশে কেন করা হয়? এখন ঘাঁটি দুইটা কারণে করে, যেমন সৌদি আরবে মার্কিন ঘাঁটি আছে, এর উদ্দেশ্য হলো তেল ক্ষেত্রে নিরাপত্তা দেয়। অনেক সময় ওই দেশের নিরাপত্তার জন্য করা হয়, আবার অনেক সময় মানে ওই দেশের যৌথ নিরাপত্তাই কৌশলগত তাকে নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আসলে বর্তমানে দেখবেন আপনি কিউবায় মার্কিন ঘাঁটি আছে, সেটা কিন্তু কিউবার গুয়ান্তানামোতে, যেটা এখন ইউএসের নিজস্ব হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এটা অনেক সময় থ্রেটের জন্য, অনেক সময় হলো বন্ধু রাষ্ট্র লিজ নেয়, ভূমি লিজ নিয়ে তারা ওই আঞ্চলিক অবস্থানের জন্য তারা এই সামরিক ঘাঁটি স্থাপন করে। তাদের লাভ কি? তারা তো ইজারা নেয়, তারা তো এই যে এখানে যে ঘাঁটি স্থাপন করে তারা ভূমি ভাড়া দেয়। যেমন বাংলাদেশের সেন্ট মার্টিন এখন ভাড়া দিলে বাংলাদেশ প্রচুর টাকা পাবে, কিন্তু দেখেন 99 বছরের জন্য নিবে, দেখা যাবে যে 10 বছর টাকা দিবে, তারপর আর দিবে না, এরপর টাকা চাইলে থাপ পাবে, এরপরে টাকা চাইলে থাপড়াবে। দেখেন, আন্তর্জাতিক নিরাপত্তা থেকে 40তম বিসিএস এ 3টা প্রশ্ন আসছে। আন্তর্জাতিক নিরাপত্তা থেকে 40তমতে একটা প্রশ্ন ছিল, মিউনিকে নিরাপত্তা সম্মেলন কবে হয়? নিরাপত্তা সম্মেলন কবে হয়? আসলে বেসিক্যালি মিউনিক নিরাপত্তা সামিট প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। পড়ছে সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কবে হয়? এটা সবসময় হবে ফেব্রুয়ারি মাসে, এই বছর হচ্ছে 2021 সালে, এভরি টাইম এটা ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। ক নম্বরে ছিল যে কথাটা একটু আগে বললাম, আফ্রিকার কোন দেশে চীন সামরিক ঘাঁটি স্থাপন করেছে? সামরিক ঘাঁটি স্থাপন করেছে, এবং সেই উত্তরটা ছিল জিবুতি। এটাকে ইংলিশে বলে DZOUBUTI, জিবুতি। জিবুতি লেখে DIJOU, জিবু না, আমি দুঃখিত, DJIBOUTI, এটা জিবুতি। জিবুতি একবার কিন্তু নমপেন বানানো আসছিল রিটেনে, 35তম রিটেনে। রিটেনের হলো মানসিক দক্ষতায়। গ নম্বর প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? খেয়াল কর, এটা কিউবায় অবস্থিত। গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প। যদি প্রশ্ন করত এই গুয়ান্তানামো বে আসলে ডিটেনশন ক্যাম্পটা হয়েছে 2001 সালে, 2001 সালে হয়, প্রশ্ন আসবে গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোন দেশের, তখন যুক্তরাষ্ট্রের। যদি বলে এটা কোন দেশের, তখন বুঝতে হবে এটা ইউএসের। যদি বলা হয় এটি কোথায় অবস্থিত, তাহলে কিউবায়। আপনাদের আগের ক্লাসে দেখেছিলাম এটা ইউএসএ, আর এইটা হলো কিউবা। এই কিউবার ঠিক এই জায়গাটা, এইখানটাতে, এখানে হলো গুয়ান্তানামো বে, একটা উপদ্বীপ, গুয়ান্তানামো বে উপদ্বীপ। আর এই উপদ্বীপটাই
গুয়ান্তানামো বে যদি বলা হয়, এখানে ইজারা নিয়েছিল যুক্তরাষ্ট্র 1903 সালে। 1903 সালে ইজারা নেয় 1903 সালে। আর ইজারার মেয়াদ শেষ হয়, ইজারার মেয়াদ শেষ 2002 সালে। ইজারার মেয়াদ শেষ হয় 2002 সালে, 99 বছর পর। আর এখানে ডিটেনশন ক্যাম্প, পুরো ডিটেনশন ক্যাম্পটা হয়েছে 2001 সালে, অর্থাৎ কারাগার। ডিটেনশন ক্যাম্প মানে কারাগার, এবং এখানে একটা দুইটা না 7টি কারাগার। আগে ছিল সামরিক ঘাঁটি, কিন্তু পরে এটা হয়ে যায় কারাগার, এবং একটা দুইটা না 7টা কারাগার এখানে অবস্থিত। ক্লিয়ার? তাহলে 40তমতে আন্তর্জাতিক নিরাপত্তা থেকে প্রশ্ন আসছে 3টা না 4টা আসছে ভাই, আর একটা আসছে। চারটা আর একটা আসছে, দেখা যায়। আর একটা আসলো কাশ্মীরে যে হামলা, কাশ্মীরের বালাকোটে হামলা। কাশ্মীরের বালাকোটে হামলা, এটা এখন গুরুত্বপূর্ণ না, ওই বছর গুরুত্বপূর্ণ ছিল। এই বছর গুরুত্বপূর্ণ হলো আফগানিস্তান প্রথম কোন প্রদেশ দখল করেছে? তালেবান। অর্থাৎ তালেবানরা 4 আগস্ট 2021 তারিখে নিমরোজ প্রদেশের রাজধানী নারাঞ্জ দখল করে। নারাঞ্জ প্রথম দখল করে। 4 আগস্ট 2021 তারিখে 4 আগস্ট 2021 তারিখে নিমরোজ প্রদেশের রাজধানী নারাঞ্জ প্রথম দখল করে। অর্থাৎ যেই রাজধানীটা দখল করবে আগে ওইটাই প্রদেশ। অর্থাৎ নারাঞ্জ দখল মানে নিমরোজ দখল করা হয়ে গেছে। ক্লিয়ার? বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারত থেকে নাকি চীন থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য এখন, আমি আজকেও এটা নিয়ে দেখলাম, কিন্তু পণ্য সংখ্যা এটা ভারত, কেন যে এটা প্রচলিত একটা তথ্য যে ভারত থেকে বেশি পণ্য আমদানি করে, এর একটা মানে প্রচলিত একটা তথ্য, তো প্রচলিত ভুল তথ্য। কারণ আমরা চায়না থেকে আমাদের চুক্তি হয়েছে 8,600 পণ্যের জন্য। এই চুক্তি হওয়ার পর থেকে এই পণ্য সংখ্যাটা একটা ফ্যাক্ট। আর আমরা এখন সবচেয়ে বেশি পণ্য আমদানি করি চীন থেকে। এটা ভারত থেকে তথ্যটা একেবারে প্রচলিত তথ্য, কিন্তু একেবারে ভুল। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশ 8,600 পণ্যে, 8,600 কত যেন 657 মনে হয়, 8,657 বা সামথিং, এতটি পণ্যে জিএসটি সুবিধা পায় বিডি। পণ্যে জিএসটি সুবিধা পায় বিডি। বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্যে জিএসটি দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। তাহলে এতগুলো পণ্য প্রবেশ না করলে তালিকা করলো কি হবে? 8,657 পণ্যে জিএসটি সুবিধা পায় বাংলাদেশ। জিএসটি সুবিধা শুধুমাত্র 8,256, না 200 না, 656 হবে। তাহলে 8,200 না, 656 তাহলে 600-র পরে জানি কত আছে। এতটি পণ্যে জিএসটি সুবিধা বা ডিউটি ফ্রি অ্যাক্সেস পায়। এখন ডিউটি এক এক দেশে এক একটা ভাষা। ডিউটি বেসিক্যালি মানুষের উপরে হয়, আর টেরিফ বা শুল্কটা পণ্যের উপরে হয়।
ডিউটি মানে মানুষের উপরে, যেন আপনি যখন যাবেন, আপনি যে হোটেলে থাকবেন, টিকিট ভাড়া নেবেন, আপনি ওখানে খাবেন, আপনার খাওয়া খরচ, মানে আপনি যা করবেন, একজন মানুষের যে যে চাহিদা থাকে সেটার উপরে ডিউটি হয়। আর পণ্যের যা যা হয় তার উপরে শুল্ক অথবা ট্যারিফ হয়। চল্লিশতমতে সিকিউরিটি থেকে আর একটা প্রশ্ন আসছে। আর সিকিউরিটি থেকে প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম রিসেন্ট। এখানে যে কটা কোশ্চেন দেখছেন ম্যাক্সিমামই রিসেন্ট, প্রত্যেকটাই মানে রাশিয়া ছাড়া প্রত্যেকটাই রিসেন্ট। আর একটা প্রশ্ন আসছে, কোন দেশ, না মানে চীন শ্রীলঙ্কার কোন দ্বীপের ইজারা নিয়েছে? শ্রীলঙ্কার কোন বন্দরকে 99 বছরের জন্য ইজারা নিয়েছে? কোন বন্দরকে 99 বছরের জন্য ইজারা নিয়েছে? কোন বন্দর? এটা হলো হাম্বানাতোতা বন্দর। এই হাম্বানাতোতা বন্দরকে 99 বছরের জন্য ইজারা নিয়েছে। ইজারা আমি বললাম যে 99 বছরের জন্য সাধারণত নেওয়া হয়। এরপরে হলো গ্লাস তো সাউন্ড জানা, এই চীন পাকিস্তান নিয়েছে গদার বন্দর, মনে থাকে জানো? পাকিস্তানের গদার বন্দর। মিয়ানমারের সিত্তে বন্দর, সিত্তে যেটাকে আমরা আগে আকিয়াব নামে জানতাম, এই আকিয়াবই এখন সিত্তে, এই সিত্তে বন্দর। সিত্তে বন্দর। হাম্বানা তোতা বা হাম্বানা টোটা 8256 না? 8256 না 600? হ্যাঁ 8200, 8656 না 256? 8256। হ্যাঁ 8256টি পণ্য। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে, এভাবেই প্রশ্ন আসবে। পণ্য সংখ্যা বললো চীন দাগাবেন, ভারত আসলে হবে না। ভারত আরও দাবি করছে যে চীন থেকে যে আমদানি করা হয় সেখান থেকে, মানে ভারত নিজে চীন থেকে আমদানি করে 254টি পণ্য। ভারত নিজে চীন থেকে আমদানি করে 254টি পণ্য, ঠিক আছে? বাংলাদেশ বেশি আমদানি করে, আগে ইন্ডিয়া থেকে বেশি আমদানি করতো, কিন্তু ইদানিং যে স্ট্যাটিস্টিক সেখানে ইন্ডিয়া কিন্তু নাই। আপনি যদি সার্চ দিয়ে দেখেন দেখবেন যে ওখানে চীন থেকে বেশি। আমি আজকেও দেখছি, এটা বিভিন্ন রিপোর্টে আছে চায়না থেকে বেশি। ওকে, আপনাদের কোশ্চেন, রোহিঙ্গাদের ভাষায় আইকাব। আচ্ছা, গদার বন্দর অ্যান্ড সিত্তে কি নিবে নাকি নিয়েছে? নিয়েছে, এই বন্দর নিয়েছে, ইজারা নিয়েছে। বাংলাদেশের ইজারা চায়, পায় না, পাবে না, ইনশাল্লাহ পাবে না। দেখেন এখানে কোশ্চেনগুলো কিন্তু রিসেন্ট। 40তমতে যে প্রশ্নগুলো আসছে সবগুলো রিসেন্ট প্রশ্ন। এখন এবছর এই রকমের প্রশ্ন, ওইটা মনে রাখবেন, আইপিএস। আপনাদের কোয়াড দেখাইছিলাম, কোয়াডের কথা মনে আছে তো? কোয়াড কিন্তু আমি পড়াইছিলাম। 2007 সালে প্রথম ধারণা দেয় হলো কে? শিনজো অ্যাবে, জাপানের প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার, উনি জাপান পিএম ছিলেন তখন। কোয়াড, এই কোয়াড হলো বেসিকটা হলো ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতামূলক চুক্তি, সহযোগিতামূলক প্রতিরক্ষা কর্মসূচি বলা যাবে। এই কোয়াডে 4টা দেশ হলো জাপান, ইউএসএ, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। এবং এইটা কি আইপিএস স্ট্র্যাটেজি বলা হয়, আইপিএস বলা হয়। আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস বলা হয়, মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে এই 4টা দেশ। এবং এরা আসলে চীন বিরোধী, কিন্তু এটা তো সরাসরি বলবে না, এটা বেসিক্যালি চীন বিরোধী। আর এটা তো জানেন, মানে বিল্ড, এটা কি B3W না, বিল্ড বেটার ওয়ার্ল্ড। আর একটা কি জানো, আরে ভুলে গেলাম তো। এই কনসেপ্ট হলো G7 এর ধারণা। B3W যে এবারে সমীক্ষা দেয়া আছে, বেসিক বইতে 2021-এর সমীক্ষা দেয়া আছে। বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, হলো B3W, G7 এর কনসেপ্ট, এবং এটা হলো চীন বিরোধী কনসেপ্ট, চীন বিরোধী ধারণা। বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। G7 ধারণা। এই কোয়াড এবছর সামরিক বা প্রতিরক্ষার ক্ষেত্রে কোয়াড গুরুত্বপূর্ণ। আর এই ইউকে ইউএস যদি পরীক্ষা প্রশ্ন পরে করে, তাহলে এই ইউকে ইউএস আসতে পারে, অর্থাৎ অস্ট্রেলিয়া, তারপরে হলো ইউকে এবং ইউএসএ এর ভারত মহাসাগরীয় অঞ্চলে, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা চুক্তি, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা চুক্তি 17 সেপ্টেম্বর 2021-এ স্বাক্ষরিত হয়। 17 সেপ্টেম্বর 2021-এ স্বাক্ষর। এই ইউকে ইউএস, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ। এই ইউকে ইউএস কোয়াড বেসিক্যালি এই আইপিএস বলা হয়। এই আইপিএস ছাড়াও আরেকটা নাম আছে, ফয়েব স্ট্র্যাটেজি বলা হয়। ফয়েব স্ট্র্যাটেজি, আমি আরেকবার রিপিট করবো, একটু লিখে ফেলেন আগে। ফয়েব স্ট্র্যাটেজি মানে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হলো ফয়েব। বেসিক্যালি কোয়াড মানে হলো চতুর্ভুজীয়, কোয়াড্র্যাঙ্গেল, অর্থাৎ চতুর্ভুজের বা 4টি পক্ষের একটা সহযোগিতামূলক চুক্তি বা কর্মসূচি। এটার ধারণা দিয়েছিল 2007 সালে প্রথম শিনজো অ্যাবে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতামূলক প্রতিরক্ষা কর্মসূচি জাপান, ইউএসএ, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, এই 4টা দেশের। আর এর মাধ্যমে এদের যে কৌশল তাকে বলা হয় ফয়েব স্ট্র্যাটেজি অথবা আইপিএস বলা হয়। ফয়েব স্ট্র্যাটেজি মানে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি,
আর আইপিএস মানে হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এবং এটা হলো চীন বিরোধী। চীন বিরোধী আরেকটা ধারণা আছে G7-এর, মানে উন্নত যে 7টা দেশ আছে তাদের একটা ধারণা, সেটা হলো বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, অর্থাৎ পরোক্ষভাবে চীন বিরোধী নীতি অনুসরণ করা। জি, এই ইউকে ইউএস ও চায়না বিরোধী। অস্ট্রেলিয়া কততম দেশ হিসেবে পারমাণবিক সাবমেরিনের অধিকারী হবে? 7ম দেশ হিসেবে। এটা আসলে ঘোষণা দিয়েছে 17ই সেপ্টেম্বর, কিন্তু স্বাক্ষর করেছে 15ই সেপ্টেম্বর। স্বাক্ষর বলবেন, স্বাক্ষর 15ই সেপ্টেম্বর, আর উভয় পক্ষ একত্রে ঘোষণা দিয়েছিল 17ই সেপ্টেম্বর, স্বাক্ষর 15 সেপ্টেম্বর। ও কি মিষ্টি খাওয়ালো, মাথা ঘুরে তো রাহাত কইরে। এবার দেখেন, আন্তর্জাতিক নিরাপত্তা থেকে 38তমতে প্রশ্ন আসে নাই। 38তমতে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই, 39তমতেও আসে নাই, কিন্তু 37তমতে আসছে। 37তমতে এখান থেকে কোশ্চেন আসছে মাত্র একটাই বলা চলে। এই ধর ধর ধর, আমার আইফোন শেষ, আইফোন পড়ে গেল। 37তমতে এখান থেকে কোশ্চেন তিনটা ধরা যায়। যেমন একটা কি, একটা হলো মিয়ানমারের সেনাবাহিনী সংসদের কত আসন সেনাবাহিনীর জন্য, সে দেশের পার্লামেন্টে কত শতাংশ আসন থাকবে, কত শতাংশ আসন সংরক্ষিত, এটা হলো 25%। ও দেশের সংবিধানটা হয়েছে 2010 সালে। মিয়ানমারে কয়েকটা সাল জেনে নেন। 1947, 47 ধরেন, অং সান খুন হয়। অং সান বুঝছেন, যিনি জাতির পিতা, অং সান সুচির বাবা। এবং ওই সময় কিন্তু ইয়ারও জন্ম, 48 সালে ইয়ার জন্ম। শেখ হাসিনার জন্মদিন মানে জন্মসাল আর ইয়ার জন্মসাল একই, ওই যে অং সান সুচির জন্মসাল একই। 1948 সালে স্বাধীন হয়। আমি কিন্তু মিয়ানমার সম্পর্কে বলতেছি। অং সান খুন, উনি ছিল জাতির জনক, 48 সালে স্বাধীন হয়। 1962 সালে জেনারেল নে উইন প্রথম সামরিক অভ্যুত্থান করে, সামরিক শাসক হয়। তাহলে প্রথম সামরিক অভ্যুত্থান হয় 1962-তে, এবং জেনারেল নে উইন তিনি প্রথম সামরিক শাসনের সূত্রপাত করেন। 1978 অপারেশন ড্রাগন কিং এর মাধ্যমে রোহিঙ্গা নির্যাতন শুরু।
তাহলে রোহিঙ্গা নির্যাতন শুরু করছে অপারেশন ড্রাগন কিং এর মাধ্যমে। অপারেশন ড্রাগন কিং এর মাধ্যমে রোহিঙ্গা নির্যাতন শুরু হয় এবং তখন থেকেই এই রোহিঙ্গারা বাংলাদেশে প্রথম প্রবেশ করে। বিডিতে প্রথম প্রবেশ 1978 সালে। 1982 রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়। রোহিঙ্গারা সে দেশের প্রথম আদমশুমারিতে নাগরিকত্ব হারায়। প্রথম আদমশুমারিতে নাগরিকত্ব হারায়। নাগরিকত্ব হারায়। এখানে বিষয় হলো মিয়ানমারে জাতিগোষ্ঠী আছে কমপক্ষে 101টি। জাতিগোষ্ঠী 101টি এবং ওখানের একটা নিয়ম হলো যে জাতিগোষ্ঠীর ভিত্তিতে ওখানে নাগরিকত্ব প্রদান করা হবে। অর্থাৎ যে সম্প্রদায় থাকবে সেই সম্প্রদায় থেকে নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে রোহিঙ্গাদেরকে কোনো স্বীকৃত নাগরিকত্ব মানে স্বীকৃত জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করে নাই, সেজন্য তারা নাগরিকত্ব হারায়। 1988 এনএলডি প্রতিষ্ঠা, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি প্রতিষ্ঠা। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং এটা প্রতিষ্ঠা হয়েছে 1988 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলো অং সান সুচি। সুচিকে কিন্তু এভাবে লিখতে হয় ইংলিশে AUNG, অং, SAN, সান, SW, সু, না SAN, সান, SW, সু, খাই, KYI। এইটা হলো অং সান সুচির ইংরেজি নাম, অং সান সু খাই, কিন্তু এটাই সুচি। আমরা তো সূচি বলি, কিন্তু বিবিসি শুনবেন, বিবিসিতে কিন্তু বলে অং সান সু খাই। আবার রোহিঙ্গাকে বলে রোহিঞ্জা, আমরা বলি রোহিঙ্গা। বিবিসিতে বলে যে দ্য রোহিঙ্গা ক্রাইসিস অ্যাবসলিউটলি পারফেক্ট, মানে ওরা রোহিঙ্গা বলতে বলতে শেষ হয়ে গেল। আর ও কেক কাটবি তুই বেটা। আপনাদের সাথে একটু দেখা করে, আপনাদের হয়তো অনেকে কম ক্লাস করছেন, সেদিনকার সমাবেশের ক্লাস উচিত ছিল। আমি মনে ঘোষণা দিই না। হ্যাঁ, রাহাত খুব আমার কাছের ছোট ভাই, ও হলো ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলির স্টুডেন্ট, অমর 21 হলের পাপি। সেশন করা যাবে না, সেশন বলা যাবে না। একে একটা দানাটো কেকটা কাটি। আচ্ছা, একটু আপনাদের জাস্ট 2 মিনিট হচ্ছে ডিস্টার্ব করবো। বিষয়টা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের প্রিয়, একটু ইয়েটা দেন মাইক্রোফোন, কথা শুনবে না। আপনাদের শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় নাইম ভাই, প্লিজ 5 মিনিট। হচ্ছে ভাইয়ের হচ্ছে আজকে বেসিক ভিউটা বের হয়েছে, আমরা একটা কেক কেটে এটা সেলিব্রেট করবো। বিষয়টা আসলে শুধু তাই না, আমার নিজের হচ্ছে গ্রুপের মেম্বারটা 50,000 হয়েছে। আমার বড় ভাই নাইম ভাইয়ের অনেক ভূমিকা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। এই কারণে আমরা কেক কাটবো, একটু আপনাদের 2 মিনিট ডিস্টার্ব করবো। কেকটা যদিও ক্লাসের মাঝখানে কাটা উচিত না, কিন্তু অনেক কিছুই তো আসলে উচিত না। আপনাদেরও তো পড়াশোনা রেগুলার করা উচিত, আমাদেরও তো অনেক কিছু উচিত ছিল, আমরা তো অনেক কিছু করি না ঠিক মতো, এজন্য অনেক অনুচিতই করতে হয় মাঝে মাঝে। ডিস্টার্বটা হচ্ছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কেকটা খাইতে ইচ্ছা করে কোনো সমস্যা নেই, আমরা ভবিষ্যতে কিছুদিনের ভিতরে একদিন টিএসসি যাই ভাই, টিএসসিতে যাবো একদিন সন্ধ্যার সময়। সেদিন যারা থাকবেন আমরা একটু সেদিন গল্প করলাম। 29 অক্টোবর পরীক্ষা দিন যাবো কিসের জন্য, পরীক্ষার আগের দিন গেলে একটু কিছু জিজ্ঞাসা করলে একটু আমরা সাজেশন টাজেশন দিতে পারি যে এভাবে এভাবে করা যায়। পরীক্ষার পর যেতে সময় নষ্ট হবে না। আপনি মনে করেন আপনার জ্ঞান গর্ব আছে। বেসিক ভিউ 50K ডান, হ্যাঁ, মানে ওর গ্রুপে 50,000 মেম্বার হয়েছে। ওয়েল ফুডের একটা কেক, সবাইকে খাওয়াইতে পারলে খুশি হইতাম। এটা দিয়ে কি কোনো কোশ্চেন হইতে পারে? আপনি যেভাবে বুঝাইতেছেন ওয়েল ফুডের কেক। আর বিষয় হলো যে রাহাত সম্পর্কে বলি, ওর সাথে আমার সম্পর্ক হলো 2009 না 2012 না না, আর ওই লঞ্চে যাইতে ব্যাক লাগে 12। হ্যাঁ 12 তুই এত পরে। আচ্ছা, 2012 সালে ইউসিতে ক্লাস নিতে যেতাম, ও তো ম্যাথ নিত, আমি সাধারণ জ্ঞান নিতাম।
বরিশাল যেতাম আর কি, একই লঞ্চে ওই কেবিনে থাকতাম একসাথে, তখন ভালো সম্পর্ক হয়। তাছাড়া ও তারপর ওই 12 সাল থেকে আর কি সম্পর্ক, এবং ও ভালো পড়ায়। ওকে আমি কিন্তু উদ্বুদ্ধ করছি যে বিসিএসে ম্যাথ পড়ানোর জন্য, এবং যারা আপনারা ওর কাছে পড়েন আপনারা জানেন যে আসলে কেমন পড়ে, এবং ও চেষ্টা করে খুব মানে ডেডিকেটেড আর কি। আমার মতো প্লিজ 5 মিনিট পর এটা বলে না। যাক, হ্যাঁ ভাই, একটা ছবি তোলো। রায়হানরা আছো না? আমার তো অনেক স্টুডেন্ট এখানে পড়ে না ভাই, আপনার একটা ছবি তুলে একটু আগে ভিউটা স্টুডেন্ট তারা একটা ছবি তুলে দেন, এটা একটু ফেসবুকে দেবো। এটা ভিউ, ভিউ। ওকে। ও আজকে কেকটা নিয়ে আসছে, হ্যাঁ একটু এক্সাইটেডও, মানে ও মনে করে 50,000 মেম্বার হয়েছে, মানে ওর 50,000 কি জানি হয়ে গেছে। কিন্তু আসলে কিছু যাক, ওটা আসলে কিছুই না, আসলে কিছুই না। আর আমার তো ছিল 2,22,000। 2,22,000, এখন 24,000 নেমে গেছে। তার মানে কে সেরা? এই দেখো। কে সেরা? 50,000 না 22,000? কে বড়? 50,000 নাকি আপনি বয়সী বড়? কিছু দাও ভাই সমাবেশ কিন্তু করেছিলাম আপনার আর আমার দিয়ে। নাইম এনে হচ্ছে নাইম, আর আরে হচ্ছে রাহাত। আচ্ছা কেক ভাই পরে এত সমাবেশে তো ইয়ে তো কম। হ্যাঁ আলোচনা সোজা। মানে নাইম আর রাহাত এখানে তো শব্দ বাক্য। আচ্ছা আমরা পরে খাবো না ইনশাআল্লাহ, এখন খাওয়া যায় না। ওকে, থ্যাংক ইউ। আবার ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের এই টাইমে যে ক্লাস ছিল ক্লাস আমি জানতাম না, আনফরচুনেটলি টাইমিংটা মিসটাইম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা চেষ্টা করি, যদিও টাকার বিনিময়ে করি, তারপরও চেষ্টা সবসময় ছিল, আছে, থাকবে, আর ভবিষ্যতে জানি থাকে, কারণ এই লাইন নিয়ে আসি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরে আমি তো করে ফেলাম বোর্ড, তো মনে হয় সোহান। ওকে, হ্যাঁ ওকে ইনশাল্লাহ। আমি আসি এই সপ্তাহ, বুঝছোস, মঙ্গলবার বন্ধু, আজ সোমবার দিন। ওই সোমবার দিন যাবো আমি। আচ্ছা দিয়ে লাভ নাই। ওকে, কোথায় ছিলাম জানো? আপনাদের জন্য দোয়া থাকলো, খুব দ্রুত অফিসার হয়ে যান। চাকরির জন্য কত কষ্ট করতে হচ্ছে। ওকে, ওকে দেন। তাহলে 1988 হলো এনএলডি প্রতিষ্ঠা। 1990 প্রথম সাধারণ নির্বাচন হয়, প্রথম সাধারণ নির্বাচন, এবং নির্বাচন হওয়ার পর ওখানে কিন্তু এনএলডি জয়লাভ করে। নির্বাচন এবং এনএলডি জয়, আর এনএলডি জয় পেল, এনএলডি ক্ষমতা দেওয়া হয়নি। ক্ষমতা না দিয়ে সূচিকে প্রথম বন্দী করা হয়, না দিয়ে সূচিকে বন্দী করা হয়। ক্ষমতা না দিয়ে অং সান সূচিকে বন্দী করা হয়েছিল। এই 90 সালে কিন্তু নোবেল পিস প্রাইজ পায় অং সান সূচি, এই বন্দী করার কারণে তিনি পিস প্রাইজ পায়। এবং সূচির কারাগার, সূচি যে কারাগারে ছিল, সেই কারাগারের নাম ছিল ইনসেইন কারাগার। ইনসেইন কারাগার। আর এই কারাগারটা কিন্তু রেঙ্গুনে অবস্থিত। আগে ছিল তার নাম ইয়াঙ্গুন, ইয়াঙ্গুনের বর্তমান নাম রেঙ্গুন। রেঙ্গুন রাজধানী ছিল, আগে রাজধানী ছিল। আর রেঙ্গুনের পূর্ব নাম ছিল ইয়াঙ্গুন। ইনসেইন কারাগার রেঙ্গুনে অবস্থিত, এটা রাজধানী রেঙ্গুন। এর পূর্ব নাম ছিল হলো ইয়াঙ্গুন, পূর্ব নাম ছিল ইয়াঙ্গুন। আর রাজধানী কিন্তু তাদের এখন, আমি রাজধানীতে আসতেছি, 1991 সালে নোবেল পাইছে কিন্তু সূচি। আমি মনে হয় 90 বছর বন্দি আর কি। সূচি নোবেল, সূচির নোবেল শান্তি 1991, জীবনও আসবে না, শুধু জানি নাই রাখলেন। কিন্তু কোনো কাঁচা হাত কোশ্চেন করলে দিলেও দিতে পারে। কিন্তু এরপর 2008
2008 সালে 2008 সালে সূচি মুক্তি পায়, সূচির মুক্তির ঘোষণা দিছে কিন্তু পায়নি, তা নেওয়ার দরকার নেই। 2010 লিখি, অর্থাৎ 21 বছরের মধ্যে সূচি 15 বছর বন্দী ছিল, 15 বছর গৃহবন্দী ছিল। অর্থাৎ এর মধ্যে অল্প একটু মুক্তি পেয়েছে, আবার অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ সূচি গৃহবন্দী ছিল 15 বছর। এই 2010 সালে প্রথম সংবিধান হয়। তাহলে মিয়ানমারের প্রথম সংবিধান হয় 2010 সালে। এই সংবিধানে কয়েকটা শর্তের কথা বলে। সেই শর্ত কি? সংবিধানের শর্ত 1 নম্বর, রাজধানী হবে নেইপিদো, রাজধানী হবে নেইপিদো, রাজধানী হবে নেইপিদো। 2 নম্বর, সামরিক বাহিনীর আসন থাকবে 15%, সামরিক বাহিনীর আসন 15%, সামরিক বাহিনীর আসন 15%। 3 নম্বর, বিদেশি ব্যক্তিকে বিয়ে করলে, বিদেশি ব্যক্তিকে বিয়ে করলে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হতে পারবে না, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হতে পারবে না বিদেশি ব্যক্তিকে বিয়ে করলে। এটা শুধু সূচিকে আটকানোর জন্য। সূচির স্বামী ছিল মাইকেল এরিস, সূচির স্বামী মাইকেল এরিস, এবং তিনি একজন ব্রিটিশ। এই সূচির স্বামী মাইকেল এরিসের জন্য, সূচির স্বামী 25%, আমি কি 15 বলছি, 25 বলছি না? আমি তো 25 বললে 15 লিখে ফেলাইছি না? আমি সরি, 25%। কোন জায়গায় তো 25% লিখলামও, 25%। সাধারণ জ্ঞান পড়ানো যে কি কঠিন, কিন্তু কেউ তো বুঝবে না, সবাই মনে করবে যে না তথ্য, কিন্তু কত যে চেঞ্জ, যখন তখন চেঞ্জ হয়, সবগুলো মাথায় রাখতে হয়। মাইকেল এরিসকে বিয়ে করার কারণে বন্ধ হয়ে যায়, আর মানে তার এটা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হতে পারবে না। যাকে 3টা উল্লেখযোগ্য। এরপরে 2016 সালে নির্বাচন হয়, 15 সালে দ্বিতীয় নির্বাচন। 2016 সালে প্রথম গণতান্ত্রিক সরকার শপথ নেয়। প্রথম গণতান্ত্রিক সরকার শপথ নেয় এবং তার স্টেট কাউন্সিলর হয়, স্টেট কাউন্সিলর অ্যান্ড ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী হয় অং সান সুচি। অং সান সুচি প্রথম ফরেন মিনিস্টার হয়। আর 25 আগস্ট 2017 সালে রাখাইন রাজ্যের আগে নাম ছিল আরাকান রাজ্য। আরাকান রাজ্যের বর্তমান নাম রাখাইন রাজ্য। রাখাইন রাজ্যে এথনিক ক্লিনজিং চালায়, এথনিক ক্লিনজিং চালায়। এই এথনিক ক্লিনজিং, এটা মানে হলো যে কোনো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য এথনিক ক্লিনজিং চালানো হয়। জাতিগোষ্ঠী নির্মূলকরণ, এই জাতিগোষ্ঠী নির্মূলকরণ কর্মসূচির নাম হলো এথনিক ক্লিনজিং। এই 25 আগস্ট 2017 তারিখে তখন থেকেই রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে।
এরপরে এখানে তারিখ সংক্রান্ত আর তথ্য। 11 নভেম্বর 2019, 11 নভেম্বর 2019 রোহিঙ্গা ইস্যুতে মামলা। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে ICJ-তে গাম্বিয়া মামলা করে। 11 নভেম্বর 2019 তারিখে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া মামলা করে। 23 জানুয়ারি 2020, 23 জানুয়ারি 2020 ICJ রায় প্রদান করে। এবং 4টি নির্দেশনা দেয়, যেটা গত বছর পরীক্ষা আসছে, এবং 4টি নির্দেশনা প্রদান করে মিয়ানমারকে। রায় প্রদান করে এবং মিয়ানমারকে 4টি নির্দেশনা প্রদান করে। 23 জানুয়ারি 2020। আরেকটা তারিখ খুব গুরুত্বপূর্ণ, 23 নভেম্বর 2017, খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিডি ভার্সেস মিয়ানমার মৌ স্বাক্ষর করে। বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরিত হয় 23 নভেম্বর 2017, 23 নভেম্বর 2017। এবং এই প্রত্যাবাসন চুক্তি, এটাকে মৌ বলা হয়। মৌ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্মারক, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। মনে রাখবেন, এই রকমেরই একটা চুক্তি 1991 সালে হয়েছিল প্রথম। রোহিঙ্গা প্রত্যাবাসনে 2টি চুক্তি হয়, প্রথম 1991 আর সর্বশেষ 2017। প্রথম 1991, সর্বশেষ 2017। প্রত্যাবাসনে চুক্তি 23 নভেম্বর 2017-তে। এটা কার্যকর হওয়ার কথা ছিল 6 মাসের মাথায়, অর্থাৎ 23 এপ্রিল, কিন্তু এটা কার্যকর হয়নি। কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ 2 ফেব্রুয়ারি 2021 সেনা অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থান হয় এবং সূচি বন্দী হয়, সূচি পুনরায় বন্দী। সূচি পুনরায় বন্দী হয় সে গণতান্ত্রিক সরকারের পতনের কারণে। আর মনে রাখবেন, মামলাটা করছে গাম্বিয়া। আপনাদেরকে আগের ক্লাস আমি পড়াইছিলাম, এটা আগেও পড়িয়েছিলাম। মামলা করেছিল গাম্বিয়া, তবে গাম্বিয়া করার কারণ হলো বাংলাদেশ কেন করে নাই, এটা মনে রাখবেন। এই কথাটা গণহত্যা কনভেনশনের, যেটা 1947, গণহত্যা কনভেনশন 1947, হ্যাঁ, জেনোসাইড কনভেনশন 1948 না 48, গণহত্যা কনভেনশন 1948, 47 না। গণহত্যা কনভেনশনের 9 নং অনুচ্ছেদে আপত্তির কারণে বিডি মামলা করেনি, মামলা করতে পারেনি। জেনোসাইড কনভেনশনের 9 নং অনুচ্ছেদে আপত্তির কারণে বাংলাদেশ মামলা করতে পারেনি। এই 9 নং অনুচ্ছেদে কি আছে, যে অনুমতি ছাড়া মামলা করা যাবে, কারো অনুমতি, প্রতিপক্ষের অনুমতি ছাড়া মামলা করা যাবে, মামলা করা যাবে। এখন বেসিক্যালি এখানে তো মামলা করা যাবে না,
মানে মামলা করা যাবে, আপত্তি থাকলে কি যাবে না? বেসিক্যালি অনুমতি ছাড়া মামলা করা যাবে, এটা ছিল ক্লোজে। বাংলাদেশ বলছে যে আপত্তি আছে, তার মানে অনুমতি ছাড়া মামলা করা যাবে না। আর মনে রাখবেন এই জেনোসাইড কনভেনশনে বিডি স্বাক্ষর করেছিল 1998 সালে। বিডি স্বাক্ষর 1998, 1998 সালে গণহত্যা কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে। কটা বাজারে? হ্যাঁ, 8:18। কি কও? 8:58। ও 8:09। ঘড়িগুলো ঠিক করস না, এটা ঠিক ঠিক না বে ঠিক। এই মিয়ানমারের প্রাইম মিনিস্টার কিন্তু এখন কে? পিএম অফ মিয়ানমার, উনি কিন্তু মিন হেলাইং, অর্থাৎ সাবেক সেনাপ্রধান, সাবেক চিফ অফ স্টাফ, সাবেক সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ। মিয়ানমারের সেনাবাহিনীকে বলা হয় কিন্তু ট্যাটম্যাডাও, ট্যাটম্যাডাও। মিয়ানমারের সেনাবাহিনীকে ডাকা হয়, মিয়ানমারের সেনাবাহিনীকে এই নামে ডাকা হয়। মিন হেলাইং সাবেক সেনাপ্রধান, এখন সেই দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি ছিল ট্যাটম্যাডাওর প্রধান। 37তম বিসিএস এ আমরা 1 নম্বরটা দেখছি মিয়ানমার সংক্রান্ত। 2 নম্বর ছিল ব্ল্যাক লাইভস ম্যাটার। ব্ল্যাক লাইভস ম্যাটার এটি কি ধরনের প্রতিষ্ঠান? এরকমের আর কি, মানে বেসিকটা এরকমেরই। এটা ছিল বর্ণবাদ বিরোধী, বর্ণবাদ বিরোধী, এবং এটা ইউএস এর, এবং এটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটা কে এর বিরুদ্ধে হয়, কে এর বিপরীতে তৈরি। কে মানে ক্লু ক্লাক্স ক্লান, ক্লু ক্লাক্স ক্লান, এবং এটা হলো শ্বেতাঙ্গদের একটা জোট, শ্বেতাঙ্গদের জোট। আর ব্ল্যাক লাইভস ম্যাটার এটা বর্ণবাদ বিরোধী, এখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবাই আছে, অর্থাৎ শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আফ্রো আমেরিকান, সবার এখানে যৌথ ব্ল্যাক লাইভস ম্যাটার। তবে এটা 13 সালে গঠিত হয়, কিন্তু এটা এখন আবারও আলোচিত। 25 মে 2020 জর্জ ফ্লয়েড 9 মিনিট 29 সেকেন্ড, 9 মিনিট 29 সেকেন্ড তার ঘাড়ে পাড়া দিয়ে পুলিশ মেরে ফেলে। 9 মিনিট 29 সেকেন্ড মানে ঘাড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে, এবং তার উক্তি ছিল কি? আই কান্ট ব্রেথ, আই কান্ট ব্রেথ। জর্জ ফ্লয়েড হলো মিনাসোটা অঙ্গরাজ্যের, মিনাসোটা ইউএসএ। এবং এই জর্জ ফ্লয়েড খুন হয় 9 মিনিট 29 সেকেন্ড। তাকে মানে ওটা দেখলেই বুঝতে পারবেন, মানে এটা সিনেমা হবে দেখেন, 9 মিনিট 29 সেকেন্ডস। আর মিনাসোটা অঙ্গরাজ্য, এটা অঙ্গরাজ্য, যেই অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড ছিল, এবং যুক্তরাষ্ট্রের এই মিনাসোটা তাকে হত্যা করা হয় 25 মে 2020। এই জর্জ ফ্লয়েড একজন আফ্রো আমেরিকান, তার পিতৃপুরুষরা আফ্রিকান। জর্জ ফ্লয়েডও তেমন ভালো ছিল না, কারণ তিনি প্রথমে ফুটবল খেলতেন, তারপরে বাস্কেটবল খেলতেন, এরপরে তিনি 4 বছর জেলও খাটছেন, ক্রিমিনাল ছিলেন। এবং এই জন্য পুলিশ অফিসার যিনি ছিলেন, পুলিশের নাম ছিল
ড্রেক, ড্রেক সেভেন, শোভেন বা শোভেন, কি মিষ্টিটা পড়ে আমার মাথা ঘুরেতেছে। ক্লাসই করে না, মাত্র 170 জন ক্লাস করে। যে ইম্পর্ট্যান্ট ক্লাস, আপনাদের এত বলি যে এখন ক্লাস মিস দিয়েন না, বুঝছেন? আর বাসায় পড়া লাগবে না, অন্ততপক্ষে জিকে ক্লাস মিস দিয়েন না। এখন ক্লাস মিস দেন, 25 মে কিন্তু আইব পরীক্ষা, তখন কি করবেন? ক্লাস মিস দিয়েন না। আর ভাব ধরছেন এতদিন, ভাব বাদ দেন। সাধারণ জ্ঞান বিশাল জিনিস, বিশাল সমুদ্র সাধারণ জ্ঞান, কোনটা আসবে কেউ জানে না। কিন্তু এখন যে আলোচনা হবে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আলোচনাগুলো হবে। ক্লাস করে না, কিছু না, খালি পণ্ডিতি করবো। কয়জন আছে রে? দেখেন না, চলে গেছে, ক্লাস করে না। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হলো ওরা তো গিয়ে বিভিন্ন জায়গায় বলে যে ভাই পড়ায় না, সেই এখন তো মানে এগুলোতে তো ইনফ্লুয়েন্সড হয় অনেকে। একটা কি সমস্যা, অনলাইনটাই আসলে সমস্যা। সোশ্যাল সাইটের এত বাজে ব্যবহার করি আমরা। কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম? আচ্ছা, এখানে দেখি আমরা আলোচনা করার মতো কোশ্চেন কি আছে। 37তমতে আসছে এগুলো। ন্যাটো থেকে একটা কোশ্চেন আসছে, এবছর ন্যাটো থেকে আসছে, কিন্তু ন্যাটো থেকে আমরা কোল্ড ওয়ারের মধ্যে আলোচনা করেছি। 37তম গেল, 36তমতে একটা কোশ্চেন আসছে 35তমতে, ওই কোশ্চেনটা আলোচনা করে। 35তমতে আসছে যে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, টেরোরিজম ইন্ডেক্স, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2000, ওই বছর আছে 14, এবছর আসবে 20 আসবে না 19। 20 সালেরটা দিবে 21 সালে, 21 সালে যেটা দিবে সেটা হবে 20 সালেরটা। 21 সালটা এখনো দেয়নি। ইন্ডেক্স 2019 অনুসারে শীর্ষ দেশ, শীর্ষ দেশ হলো আফগানিস্তান। শীর্ষ সংগঠন বললে হবে তালেবান, শীর্ষ সংগঠন হলো তালেবান। আর বাংলাদেশ হলো 31st। বাংলাদেশ 4 বছর 21তম ছিল, এরপরে হয়েছে 26 থেকে হয়ে গেছে 31তম। বর্তমান বেসিক ভিউতে 10ম BCS পর্যন্ত অধ্যায় ভিত্তিক আলোচনা আছে। আপনারা 10ম BCS পর্যন্ত যে অধ্যায় ভিত্তিক আলোচনা আছে সেগুলো পড়বেন। আর বেসিক ভিউ যদি কারো সম্ভব হয়, টাকা পয়সা থাকে, তাহলে কিনে ফেলেন। এই কাটাছেরা দাগাবেন, আবার দাগাবেন, কোনটা বাদ দিছি কোনটা বাদ দিইনি। তা যদি আগ্রহ থাকে যে একটা পড়লাম, একবার একটা রিডিং দেই, যাওয়ার হবে, তাদের জন্য আর কি। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2020, 21 সালে দিছে, তার মানে এখন তো 21 সাল, তাহলে 2020 দিছে। বাংলাদেশ কিন্তু, বাংলাদেশ 31st 2019, 33rd 2020, বাংলাদেশ 35। আফগানিস্তান যথারীতি, আফগানিস্তান শীর্ষে আছে, আফগানিস্তান যথারীতি শীর্ষে। আর এই সূচক প্রকাশ করে আইপিই,
সরি আইইপি হবে, আইইপি ইকোনমিক অ্যান্ড পিস, ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড পিস, ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড পিস, এটা মেলবোর্ন অস্ট্রেলিয়া, মেলবোর্ন অস্ট্রেলিয়া। মেলবোর্ন কিন্তু আলোচনায়, তারা কিন্তু ক্রিকেট খেলার নিয়ম চেঞ্জ করছে, এমসিসি ক্লাব অর্থাৎ মেলবোর্ন ক্রিকেট ক্লাব, তারাই কিন্তু ক্রিকেট আইন তৈরি করে। ক্রিকেট আইন কিন্তু আইসিসি করে না, আইসিসি হলো নিয়ন্ত্রণ করে, ক্রিকেট আইন তৈরি করে মেলবোর্ন ক্লাব। এই আইন তৈরি করে মেলবোর্ন ক্লাব এবং তারা এখন থেকে ব্যাটসম্যানকে বলবে ব্যাটার, অর্থাৎ ব্যাটসম্যানের এখন বর্তমান নাম হলো ব্যাটার, ব্যাটসম্যান বলা যাবে না, ব্যাটার বলতে হবে। আপনাদের মিলিটারি ইন্ডেক্স অর্থাৎ সামরিক সূচক, মিলিটারি ইন্ডেক্স, সামরিক সূচকটা শিখে নেন। মিলিটারি ইন্ডেক্স সামরিক সূচক, সামরিক সূচক প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার, গ্লোবাল ফায়ার পাওয়ার। এটা শীর্ষ দেশ 2020 ইউএসএ, 2021 ইউএসএ। সামরিক সূচকে শীর্ষ দেশ হলো ইউএসএ, দ্বিতীয় কিন্তু চীন না, রাশিয়া, এটা কিন্তু খেয়াল থাকে যেন, দ্বিতীয় রাশিয়া, চীন কিন্তু না, তৃতীয় চীন, ভারত চতুর্থ, ভারত চতুর্থ, জাপান পঞ্চম। মানে 21 এবং 20 দুইটাতে সেম, মানে এখানে চেঞ্জ নাই, মানে ওই সিরিয়াল ওইটাই। বাংলাদেশ 45তম আর হলো 46তম, বাংলাদেশ 45 এবং 46। 45তম হলো 2021 আগাইছে, পুরীতে হলো 46, হলো বাংলাদেশের অবস্থান। সামরিক সূচক 2020-21 যাই বলি প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। 2020-এ শীর্ষ দেশ হলো ইউএসএ, দ্বিতীয় হলো রাশিয়া, তৃতীয় চীন, চতুর্থ ভারত, পঞ্চম জাপান, আর নবম মনে হয় পাকিস্তান। দরকার নাই, পাকিস্তান আইব না। মিলিটারি ইন্ডেক্স, এরপর হলো অস্ত্র রপ্তানি, অস্ত্র রপ্তানি আমদানি, এটা সূচক প্রকাশ করে সিপ্রি। 3 তারিখ সূচকের প্রতিষ্ঠানের নাম জানা জরুরি। SIPRI, সিপ্রি। সিপ্রি হলো সুইডেনের, অর্থাৎ স্টকহোম, স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট।
রপ্তানিতে শীর্ষে, এটা কিন্তু 2021 সালের রিপোর্টের কথা বলতেছি। শীর্ষে ইউএসএ 37%, দ্বিতীয় কিন্তু রাশিয়া, চীন না কিন্তু। আমদানিতে শীর্ষে সৌদি আরব 11% আমদানি করে, আর দ্বিতীয় হলো ভারত। মনে থাকে যেন। কোনো কোয়েশ্চেন? মায়ানমার আয়তো না 32তম, ওগুলো মিয়ানমারকে ফোকাস করে কোশ্চেন করবে, আপনি বোকা না। কখনো ফোকাস পয়েন্টটা কী থাকে সেটা কিন্তু জানতে হয়। একটা কোশ্চেন করলেই হয় না, তার ফোকাস বিষয়টা থাকে। কথা বলছেন? এভরিডে ইনশাল্লাহ, এভরিডে, প্রতিদিন। এই সপ্তাহে ইন্টারন্যাশনাল শেষ করব ইনশাল্লাহ। ইউনিভার্সিটি। আর মনে রাখবেন, পিডি আমদানি চীন থেকে এক সময় করতো 25%, এক সময়, এখন 22%। ও সরি, দুঃখিত, বিড়ি আমদানি করে চীন থেকে বেশি, 87% প্লাস। আর বিড়ি আমদানিতে, অস্ত্র আমদানিতে 22তম। বিড়ি অস্ত্র আমদানিতে 22তম। ক্লিয়ার? সিকিউরিটির মধ্যে এখন যে বিষয়টা দরকার, কোয়াড এবছর গুরুত্বপূর্ণ আসতে পারে। আর ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজি, এটা হলো কিন্তু চীনের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজি। বন্দর ইজারা নেয়া, বাণিজ্য নিয়ন্ত্রণ করা, এটা হলো চীনের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজি। তো দেখেন, আপনি এই নিরাপত্তা সম্পর্কে পড়বেন যা পড়ব। নাম্বার 1 অস্ত্র চুক্তি, নাম্বার 2 অস্ত্র, নাম্বার 3 সামরিক জোট, নাম্বার 4 নিরাপত্তা চুক্তি সনদ, ক্লিয়ার? আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস হলো 7টায়, এবং আগামীকালকে আমাদের কাজ হলো এই 4টা টপিক শেষ করবে ইনশাল্লাহ। এই 4টা শেষ হলেই আমাদের কিন্তু আন্তর্জাতিক নিরাপত্তা ক্লাসটি শেষ হবে। ক্লিয়ার? বেসিক ভিউ থাকলে অবশ্যই 4টা টপিক পড়ে ফেলবেন। নতুন বেসিক ভিউ থেকে যদি থাকে, না থাকলে পুরোনোটা পড়লেও হবে। তবে এইটা পড়ার পরই আমরা পরীক্ষা নেব। কিন্তু আমাদের পরীক্ষা শনিবার, কিন্তু পরীক্ষা হবে ইনশাল্লাহ। শনিবার আমাদের পরীক্ষা আন্তর্জাতিক নিরাপত্তার উপরে হবে, কিন্তু আমরা জিওপলিটিক্সের উপরে পরীক্ষা নেব। সে পরীক্ষাটা হলো মঙ্গলবারে নেব। আগামীকালকে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে পরীক্ষা হবে শনিবার। ওকে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? একটু 1 মিনিট দাঁড়ান। পুরান ঢাকায় কালকে বেসিক ভিউ পাওয়া যাবে, কালকে শুক্রবার বন্ধ থাকবে। কালকে নীলক্ষেত ছাড়া পাওয়া যাবে না, নীলক্ষেত ফার্মগেট ছাড়া। একজন বলছেন শান্তি সূচক বলেন ভাইয়া। শান্তি সূচকে আমরা 91তম। এরপরে 6:30টায় দিলেও পারেন, 6টায় আজান। আচ্ছা, ক্লাস 7টায় হবে, কোনো চেঞ্জ নাই। 7টা ইনশাল্লাহ ক্লাস। আর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন দেখি না। দোহাই আল্লাহ একটু ক্লাস করেন আপনারা। ওকে, আল্লাহ হাফেজ। গোলবাদ টেরবি ইনজেমস কোথা থেকে প্রকাশিত হয়?
গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স বললাম না, আইইপি। ওকে, ক্লোজ করো।